সবাই জানে যে পৃথিবীর প্রাচীনতম সভ্যতা ছিল মায়া সভ্যতা। সেই মায়া সভ্যতার ধ্বংসাবশেষ একদিন খুঁজে পাওয়া গেল গভীর অরণ্যে। কিন্তু কথায় বলে, কিছু জিনিস গোপন থাকাই ভালো ছিল। জঙ্গলে যদি কারোর এমন অবস্থা হয় যে প্রাণে বাঁচা অসম্ভব, তাহলে ধরে নিতে হবে কোনো জীবজন্তু, নয়তো আদিবাসী বা ভূতপ্রেতের জন্য অনেক সময় হয় মুভিতে দেখা যায়। কিন্তু এদের সাথে এমন কিছু হয়ে যায় জঙ্গলের মধ্যে, যা আজ অবধি কেউ শোনেনি। এদের মৃত্যু একের পর এক হতে থাকে এমন একটা কারণে যেটা তোমার কল্পনারও বাইরে। কেন এই লোকটা নিজের ইচ্ছে নিজের পা কেটে ফেলছে? কেন এই মেয়েটা নিজেই নিজের শরীরটাকে চাকু দিয়ে কাটছে, তাও আবার প্রাণে বাঁচার জন্য? হ্যালো, তোমরা দেখছো এক্সপ্লেইন টিভি বাংলা। আজকের মুভি দ্য রুইন্স। মুভি শুরুতে একটা ঘটনা দেখা যায়। একটা মেয়ে প্রচণ্ড ভয় পেয়ে একটা একদম অন্ধকার জায়গায় একা বসে আছে আর সাহায্যের জন্য চিৎকার করছে প্রচণ্ড জোরে। ঠিক তখনই কোনো একটা অজানা শক্তি তাকে টেনে নিয়ে চলে যায়। দৃশ্য পাল্টায়। দুজন বেস্ট ফ্রেন্ড এমি এবং স্টেসিকে দেখা যায়। তাদের বয়ফ্রেন্ড জেফ এবং এরিকের সাথে মেক্সিকোতে ছুটি কাটাতে এসেছে। সেখানে তাদের সঙ্গে দেখা হয় এক জার্মান ট্যুরিস্ট যার নাম মাথিয়াস এবং তার দাদা হেনরিকের সাথে। কিন্তু তার দাদা হেনরিক কোনো একজন মেয়ে প্রত্নতাত্ত্বিকের সঙ্গে জঙ্গলে গেছে। প্রত্নতাত্ত্বিক কাকে বলে? যারা পুরনো বা প্রাচীনকালের জিনিসপত্র খুঁজে বের করেন। মায়া সভ্যতা বা মায়ান সভ্যতার ধ্বংসাবশেষ দেখতে তার দাদা একটা মেয়ের সাথে জঙ্গলে গেছে। মায়া সভ্যতা হলো পৃথিবীর অন্যতম একটা প্রাচীন সভ্যতা। মায়া সভ্যতার লোকেদেরকে বলা হয় তারা জ্যোতিষবিদ্যায় পারদর্শী ছিলেন এবং তারা একটা ক্যালেন্ডার তৈরি করেছিলেন যার নাম মায়া ক্যালেন্ডার। বেশ কয়েক বছর যদি পিছিয়ে যাই, অর্থাৎ 2012 সাল, মায়া সভ্যতার ক্যালেন্ডারে 2012-র পর আর কোনো সালের উল্লেখ ছিল না এবং এই জন্য গোটা পৃথিবী জুড়ে শোরগোল পড়ে গেছিল যে 2012 সালে হয়তো পৃথিবী ধ্বংস হয়ে যাবে, যদিও সেটা মিথ্যে প্রমাণ হয়। তো যাই হোক, সেই মায়া সভ্যতার ধ্বংসাবশেষ দেখতে এবং খোদাই দেখতে গেছে তারা। মায়া সভ্যতার ধ্বংসাবশেষের কথা শুনে স্টেসি, এরিক, জেপ এবং এমিও সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং তাদের সঙ্গে এই অ্যাডভেঞ্চারে যুক্ত হয় মাথিয়াসের আরেকটা বন্ধু যার নাম দিমিত্রি। পরদিন সকালবেলা তারা সেখানে যাওয়ার জন্য যাত্রা শুরু করে। কিন্তু যেহেতু মায়া সভ্যতার ধ্বংসাবশেষটা কোনো উল্লেখযোগ্য ম্যাপের মধ্যে নেই, তাই দিমিত্রি তার অন্য বন্ধুদের জন্য হাতে বানানো একটা ম্যাপের কপি রেখে যায়। বাস থেকে নেমে তারা একটা ট্যাক্সি করে, কিন্তু দেখা যায় ট্যাক্সি চালক কেমন একটা স্বরে বলে, ওখানে যাবেন না, জায়গাটা ভালো নয়। দিমিত্রি বেশি টাকা দিয়ে তাকে রাজি করায়। ট্যাক্সি থেকে নেমে তারা জঙ্গলের সামনে হেনরিকের জিপ দেখতে পায়। এরপর জঙ্গলের ভেতর দিয়ে কিছুটা দূর যাওয়ার পর তারা দেখে মায়া সভ্যতার ধ্বংসাবশেষের দিকে যাওয়ার রাস্তাটা গাছ এবং পাতা দিয়ে লুকোনো। অবাক ব্যাপার, একটা রাস্তা গাছপাতা দিয়ে লুকোনো কেন? এটা দেখে ওই দুজন মেয়ের মনে সন্দেহ জাগে। তারা বলে, এই জায়গাটাতে নিশ্চয়ই কোনো বড় সমস্যা রয়েছে, নয়তো এই রাস্তাটা লুকোনো কেন থাকবে? কিন্তু এটাকে সামান্য ব্যাপার বলে মনে করে ছেলেগুলো সেদিক দিয়ে অগ্রসর হয় আর তাদেরকেও নিয়ে যায়। এরপর তারা মায়ান টেম্পল এবং ধ্বংসাবশেষের পিরামিডটার কাছে পৌঁছায়। ওটার নিচে দাঁড়িয়ে যখন তারা ছবি তুলছিল, মজা করছিল, তখন হঠাৎ ঘোড়ায় করে সেখানকার এক লোকাল ব্যক্তি, অর্থাৎ জঙ্গলের আশেপাশেই থাকে এরকম একজন, বন্দুক নিয়ে এসে উপস্থিত হয়। লোকটা কেমন একটা অজানা ভাষায় কি যেন বলতে থাকে। এরা সেই ভাষাটা বোঝে না এবং এই জন্য এরা ভাবে হয়তো লোকটা বন্দুক নিয়ে এসেছে টাকা চাওয়ার জন্য। জেব যখন লোকটাকে কিছু টাকা দিতে যায়, দেখা যায় আরও লোক ঘোড়ায় করে সেখানে উপস্থিত হয় তীর বন্দুক নিয়ে। এবার সমস্যা হলো, ওই লোকগুলো কি চাইছে সেটা কিছুই বোঝা যাচ্ছে না, কারণ লোকগুলো না ইংলিশ ভাষা জানে না স্প্যানিশ ভাষা জানে। এরা ওই লোকগুলোকে হেনরিকের ছবি দেখিয়ে জিজ্ঞেস করে, একে দেখেছেন? এই সময় এমি ক্যামেরা দিয়ে ওই লোকগুলো ছবি তুলতে গেলে তারা প্রচণ্ড রেগে যায় এবং তার দিকে বন্দুক আর তীর ধরে। দিমিত্রি এমির কাছ থেকে ক্যামেরাটা নিয়ে সেই লোকগুলোর দিকে এগোতে থাকলে লোকগুলো তাকে আটকানোর জন্য হঠাৎ করে তার বুকে তীর মেরে দেয় এবং মাথার মধ্যে গুলি করে দিমিত্রিকে ওখানেই মেরে ফেলে এবং বাকিদের পিরামিডের ওপরে যাওয়ার জন্য বাধ্য করে। ওপরে উঠে তারা দুটো টেন্ট বা তাঁবু এবং সেখানে রাখা বিভিন্ন জিনিসপত্র দেখতে পায়। এটা এমন একটা অবস্থা, তাদের কারোর ফোনের মধ্যে কোনো ধরনের নেটওয়ার্ক নেই। মাথিয়াস কিনারে গিয়ে নিচের লোকেদেরকে দেখতে গেলে হঠাৎ দেখতে পায় জঙ্গলে পেঁচানো হেনরিকের পা দুটো। জঙ্গল ছড়িয়ে সে দেখে হেনরিকের মৃতদেহ। সে প্রচণ্ড ভেঙে পড়ে এবং কাঁদতে থাকে। এদিকে নিচে সেই লোকগুলো তাদেরকে পাহারা দিচ্ছে যাতে তারা নিচে না নামতে পারে। জেপরা খুব ভালো করে বুঝতে পারে যে তারা এখানে ফেসে গেছে। জেপ সবাইকে আশ্বাস দেয়। সে বলে, চিন্তা করো না, কেউ না কেউ খুঁজতে আমাদেরকে অবশ্যই এখানে আসবে। হয়তো দিমিত্রি বন্ধুরা যেহেতু ম্যাপটা ছেড়ে এসেছিল, অথবা হোটেলের লোকেরা পুলিশকে খবর দিলে পুলিশ তো আসবে। এমন সময়
হঠাৎ করে খোদাই করা গর্তটার ভেতর থেকে তারা একটা ফোনের রিং শুনতে পায়, যেটা শুনে মাথিয়াস বলে, এটা তো হেনরিকের ফোনের রিংটোন, তার মানে তার ফোনে নেটওয়ার্ক আছে। সেই ফোনটা নেওয়ার জন্য সে তাড়াতাড়ি সেখানে থাকা একটা দড়ি দিয়ে নিচে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু কিছুটা গভীরে নামার পর হঠাৎ দড়ি ছিঁড়ে যাওয়ায় সে গর্তে পড়ে যায়। সেখান থেকে পড়ে কারোর মৃত্যু হয় না, কিন্তু এত ওপর থেকে পড়ায় সে নড়তে পারছে না। তাই অন্য আরেকজন কাউকে নেমে তাকে সেখান থেকে তুলতে হবে। স্টেসি নিচে নামার জন্য রেডি হয়ে যায় এবং দড়ি দিয়ে নেমে যায়, কিন্তু দড়িটা যেহেতু আগেই ছিঁড়ে গেছিল, সুতরাং দড়িটা যথেষ্ট ছিল না নিচে নামার জন্য। তাই তাকে লাফ দিতে হয় এবং এটা করতে গিয়ে একটা ভাঙা লণ্ঠনের কাজ দিয়ে তার হাঁটু কেটে যায়। এদিকে সে দেখে ম্যাথিয়াসের মেরুদণ্ড ভেঙে গেছে, সে নড়তে পারছে না। সাংঘাতিক ব্যাপার। তাকে ওঠাতে গেলে স্টেসি একা পারবে না, এমিকেও সেখানে নামতে হবে। এমি এতে রাজি হয় না। সে উল্টো ওই লোকগুলো থেকে সাহায্য নেওয়ার কথা বলে। জেপের শত বারণ সত্ত্বেও সাহায্যের জন্য নিচের লোকেদের কাছে যায় এবং সেখানে কোনো সাহায্য না পেয়ে রেগে গিয়ে সে জঙ্গল থেকে লতাপাতার কিছুটা অংশ ছিঁড়ে তাদের দিকে ছুঁড়ে মারে এবং সেটা গিয়ে একটা বাচ্চার গায়ে পড়ে এবং দেখা যায় অদ্ভুত দৃশ্য। সেখানকার লোকেরা ওই বাচ্চাটাকে হঠাৎ করে গুলি করে মেরে ফেলে। কেন? যাই হোক, আবারও উপরে এসে এমি নিচে নামে। এমি আর স্টেসি মিলে ম্যাথিয়াসকে ওপরে তোলে। এতক্ষণে অনেক রাত হয়ে গেছে। তারা একজন একজন করে পাহারা দিচ্ছিল এবং একজন একজন করে ঘুমোচ্ছিল। এদিকে টেন্টে থাকা একটা ব্যাগের ভেতরে এমি জিপের চাবি খুঁজে পায়। পরদিন সকালে এমি আর জেপ বাইরে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ টেন্টের ভেতর থেকে স্টেসিকে চিৎকার করতে শোনে। আসলে স্টেসি যখন ঘুম থেকে ওঠে তার পায়ের মধ্যে সে কিছু একটা অনুভব করতে পারে। কম্বল সরিয়ে যখন সে দেখে যে তার পায়ের মধ্যে কি আছে, তখন দেখা যায় জঙ্গলের একটা লতা তার পায়ে পেঁচিয়ে গেছে এবং শুধু তাই নয়, সেই লতাটা তার হাঁটুতে থাকা কাটা অংশ দিয়ে শরীরের ভেতরে ঢুকে রয়েছে। এটা দেখে সে চিৎকার করতে থাকে। যদিও এরিক সেই লতাটাকে পা থেকে টেনে বের করে দেয়, তারপরেও তার মনে হতে থাকে লতার কিছুটা অংশ যেন ওই শরীরের ভেতরেই থেকে গেছে। এদিকে বাইরে থাকা মাথিয়াসের সাথেও একই ঘটনা ঘটছে। তারও আহত দুই পা এই লতাটা পেঁচিয়ে ধরেছে এবং তারা স্পষ্ট বুঝতে পারে সমস্ত আসল ঘটনা, যে এই পিরামিডকে ঘিরে থাকা জঙ্গল আসলে মাংসাশী জঙ্গল। অর্থাৎ মানুষ দেখলে এই জঙ্গল ধেয়ে আসে সেই মানুষগুলোকে তার খাবার বানানোর জন্য। আর এই লতাগুলো হলো মানুষ খেকো লতা। এই লতার কিছু না কিছু অংশ তাদের গায়ের মধ্যে অলরেডি লেগে গেছে এবং তাদের গায়ের মধ্যেই সেই লতাটা বাড়ছে। এবং এটাই হলো সেই কারণ যে এখানকার লোকেরা তাদেরকে বাঁচানোর জন্যই এই পিরামিডটার ওপরে উঠতে তাদেরকে বাধ্য করেছিল। কারণ এমি যখন তাদের ফটো তুলছিল তখন সে পিছতে পিছতে সেই লতায় পা রেখে ফেলেছিল, আর তাই সেখানকার লোকেরা তাদের সেই জায়গায় বন্দি করে রেখেছে এবং নিচেও নামতে দিচ্ছে না। কারণ তারা যদি নিচে নামে তাদের শরীর থেকে এই লতাটাও নিচে ছড়িয়ে যাবে। এসব নিয়ে যখন তারা ভাবছিল, সেই সময় তারা আবার গর্তটার ভেতর থেকে একটা ফোনের রিং শুনতে পায় এবং ফোনটা খোঁজার জন্য এমি আর স্টেসি মশাল নিয়ে আবার নিচে নামে। ফোনের আওয়াজ ফলো করে তারা আরও ভেতরের দিকে গেলে সেখানে একটা মহিলার মৃতদেহ দেখতে পায় এবং এরপর সেই ফোনের রিংটার আওয়াজ অনুসরণ করে তারা একটু একটু করে এগিয়ে যাচ্ছিল এবং কিছু দূর গিয়ে তারা যা দেখে সেটা দেখে তারা অবাক তো হয়ই, সাথে প্রচণ্ড ভয় পেয়ে যায়। তারা পালাতে থাকে কারণ তারা দেখে সেই রিংটোনের আওয়াজটা আসলে কোনো ফোন থেকে আসছিল না। ওই লতাগুলোর ফুলগুলো এমন একটা আওয়াজ তৈরি করছিল যেগুলো শুনতে ফোনের যেমন রিংটোন হয় সেরকম একটা আওয়াজ মনে হচ্ছিল, যাতে সেটা শুনে মানুষ সেখানে আসে এবং লতাগুলো সেই মানুষগুলোকে নিজেদের শিকার বানাতে পারে। তো যাই হোক, লতাগুলো যখন দ্রুত বেগে তাদের দিকে এগিয়ে আসছিল, তারা কোনো রকমে সেখান থেকে পালাতে থাকে এবং একসময় তারা উপরে উঠে যায় এবং ভেতরে তারা কি দেখেছে এটা বাকিদেরকে জানায়। এবার সবথেকে বড় প্রশ্ন হলো, এখান থেকে, এই মানুষ খেকো জঙ্গল থেকে কি করে বেঁচে ফেরা যায়? কারণ জঙ্গলের মধ্যে পশু, সাপ এসবের ভয় থাকে, সে আলাদা ব্যাপার, কিন্তু এখানে তো লতা পাতাই শত্রু হয়ে দাঁড়িয়েছে, যে কোনো সময় প্রাণ নিয়ে ফেলতে পারে। এসব নিয়ে তারা যখন ভাবছে, তখন মাথিয়াসের অবস্থা দেখে জেব জানায় মাথিয়াসের পায়ের ক্ষত থেকে হাড়ের ইনফেকশন বেড়ে গেলে তার কিন্তু মৃত্যু ঘটবে। তাই মাথিয়াসকে যদি বাঁচাতে হয় তাহলে তার পা দুটো তাড়াতাড়ি কেটে ফেলতে হবে। এটা শুনে সবাই হতভম্ব হয়ে যায়। সবাই বলে, না, এটা কিছুতেই সম্ভব না যে একটা মানুষের পা কেটে তাকে বাঁচানো হচ্ছে। কিন্তু মাথিয়াস স্পষ্ট বুঝতে পারে যে জেফ ঠিকই বলেছে, কারণ সত্যিই যদি ইনফেকশন বেড়ে যায়, যেহেতু এই জঙ্গলের মধ্যে কোনো ওষুধ বিশুধ কিছুই নেই, ইনফেকশন বেড়ে গেলে তার মৃত্যু হতে পারে। মাথিয়াস বলে, আমার কোমরের নিচে আমি এমনিতেও কিছু ব্যথা ফিল করতে পারছি না, কারণ আমার নার্ভগুলো হয়তো ড্যামেজ হয়ে গেছে, তাই আমার পা তাড়াতাড়ি কেটে ফেলো, আমার কোনো অসুবিধা হবে না,
আমি কোনো ব্যথা অনুভব করতে পারবো না। জেফ মেডিকেল স্টুডেন্ট হওয়ায় সবাই তাকে বিশ্বাস করে, আর এতে মাথিয়াসও রাজি হয়। তাদের কাছে পা কাটার জন্য কোনো প্রয়োজনীয় ইকুইপমেন্ট না থাকায় তারা একটা পাথরকে আগুনে গরম করে। আগুনে কেন গরম করে? সেটাকে জীবাণুমুক্ত করার জন্য। প্রথমে সেই পাথরটা দিয়ে মেরে তার পায়ের হাড়গোড় ভেঙে ফেলা হয় এবং তারপর একটা ছুরি দিয়ে পা কেটে সেই পা বাদ দিয়ে দেওয়া হয়। দৃশ্যটা এমন ছিল যেটা শরীর শিউরে উঠবে, এবং শেষে একটা প্যান গরম করে কাটা অংশটা পুড়িয়ে দিয়ে সিল করে দেওয়া হয়। মাথিয়াস বলেছিল সে ব্যথা পাবে না, কিন্তু মাথিয়াস ভুল বুঝেছিল। মাথিয়াস ব্যথায় চিৎকার করতে থাকে, কিন্তু তাদের কাছে আর কোনো উপায়ও নেই। ব্যথায় চিৎকার করতে করতে ক্লান্ত হয়ে একসময় মাথিয়াস অজ্ঞান হয়ে যায়। তারা দেখে লতাগুলো পায়ের কাটা অংশ দুটো টেনে নিয়ে যাচ্ছে। সেদিন রাতের বেলা এমি আর স্টেসির মধ্যে ঝগড়া লেগে যায়, আর যখন তারা সবাই সেটা নিয়ে ব্যস্ত, এমন সময় মাথিয়াসের নাক মুখ দিয়ে লতাগুলো ঢুকে যায়, যার ফলে তার মৃত্যু হয়। মাথিয়াসের মৃত্যুতে বাকিরা মানসিকভাবে প্রচণ্ড ভেঙে পড়ে। তাদের মনের মধ্যে একটা ভয় ঢুকে যায়, মৃত্যু ভয়। স্টেসি বারবার বলতে থাকে, আমার মনে হয় আমার ভেতরেই ওই লতাগুলো ঢুকে গেছে। সবাই তাকে বলে, তুমি ভুল ভাবছ, মাথিয়াসের মৃত্যুতে তোমার মাথা কাজ করছে না। পরদিন সকালবেলায় স্টেসি সবাইকে ডেকে দেখায় সে সত্যিই বলেছিল তার কোমরে আর পায়ে চামড়ার নিচে লতাগুলো চলছিল। এটা দেখে চামড়া কেটে সেগুলোকে তার শরীর থেকে বের করা ছাড়া আর কোনো উপায় তাদের কাছে নেই। তাই প্রথমে তারা পায়ে অ্যালকোহল দিয়ে সেই জায়গাটা ধুয়ে নেয় এবং তারপর তার পা ছুরি দিয়ে কাটা হয়, এবং তারপর সেই কাটা পায়ের ভেতরে আঙুল ঢুকিয়ে বড়ই শিউরে ওঠার মতো দৃশ্য। জেফ লতার টুকরোটাকে টেনে বের করে। স্টেসি যন্ত্রণায় চিৎকার করতে থাকে, কিন্তু তাও সে পিছিয়ে না গিয়ে কোমরের লতাটিকেও বের করতে বলে জেফকে, এবং জেফ একইভাবে সেখানেও কেটে হাত দিয়ে টেনে লতাটাকে বের করে। কিন্তু এরপরেও স্টেসির অস্বস্তি হতে থাকে। সে বলে, আমার মনে হয় আমার শরীর, হাড়, মাথায় সব জায়গায় আমি ওই লতাগুলোকে অনুভব করতে পারছি। স্টেসির কথা শুনে বাকিদের পায়ের তলা থেকে মাটি সরে যায়, কি বলছে? এবং এমন সময় বাকিরা তার কপালের মধ্যে একটা লতাকে নড়াচড়া করতেও দেখতে পায়, কিন্তু কিছু করার থাকে না। স্টেসি তার শরীরের আরও অংশ কেটে সব লতাগুলো বের করে দিতে চায়, কিন্তু বাকিরা এতে রাজি হয় না, কারণ তারা মাথিয়াসের পা কেটে ফেলেও মাথিয়াসকে বাঁচাতে পারেনি, তো একে কিভাবে বাঁচাবে? সবাই যখন ঘুমিয়ে পড়ে, সেই সুযোগে স্টেসি নিজেই ছুরি দিয়ে তার শরীরের বিভিন্ন অংশ কাটতে থাকে। তার সারা শরীর রক্তে ঢেকে যায়। সে পাগলের মতো নিজের শরীর কাটতে থাকে। তার ব্রেন যেন কাজ করা বন্ধ করে দিয়েছে। বাকিরা ঘুম থেকে উঠে যায় এবং তারা আটকাতে গেলে জেফকে ছুরি দিয়ে আহত করে ফেলে স্টেসি, আর এরিকের বুকে ছুরি ঢুকিয়ে দেয়। এরিক সাথে সাথে মারা যায়, আর লতাগুলো এরিফের মৃতদেহটাকে টেনে নিয়ে চলে যায়। স্টেসি প্রচণ্ড অসহ্য ব্যথায় চিৎকার করতে থাকে, আর এমির কাছে তাকে মেরে ফেলার জন্য অনুরোধ করতে থাকে। বাকিদের কাছে আর কোনো রাস্তা থাকে না, তারা বাধ্য হয় স্টেসিকে মেরে ফেলতে। জেফ এমির হাতে জিপের চাবিটা দিয়ে বলে, নিচে যে লোকগুলো দাঁড়িয়ে আছে সেই লোকগুলোকে কোনোরকমভাবে ওদের ধ্যান নষ্ট করো, আর সেই সুযোগে এমি যেন পালিয়ে জিপে চলে যায়, যাতে সে এখান থেকে বেঁচে ফিরতে পারে। এবং এই প্ল্যান করার পর এমি শরীরে রক্ত মাখিয়ে তাকে মৃত মানুষের মতো কোলে নিয়ে জেফ নিচে নামে। তাকে মাটিতে নামিয়ে রেখে সে বিভিন্ন কথার ছলে সেখানকার লোকগুলোকে দূরে নিয়ে যায়, আর শেষে তাদের দিকে এগোতে থাকে। এই সুযোগে এমি সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়, কিন্তু জেফকে ওই লোকগুলো মেরে ফেলে। এমি অনেক কষ্টে সেখানকার লোকেদের তীর আর বন্দুকের গুলি থেকে বেঁচে পালিয়ে জিপের কাছে পৌঁছায়, আর জিপটা স্টার্ট করে সেখান থেকে বেরিয়ে যায়। মনে হয় এক ভয়াবহ মৃত্যুর হাত থেকে শুধু একজনই বেঁচে ফিরল, কিন্তু এমির চোখের নিচে আর গালের চামড়ার নিচে একটা লতাকে নড়তে দেখা যায়, অর্থাৎ এমির শরীরেও এই মাংসাশী লতা প্রবেশ করে গেছে। এরপর দেখা যায় দিমিত্রির দুই বন্ধু দিমিত্রিকে খুঁজতে এই জায়গায় এসে উপস্থিত হয়েছে, অর্থাৎ এই মৃত্যুর ঘটনা এখানেই শেষ নয়। বাকিরা যেভাবে মরেছে এরাও সেভাবে মরবে। মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো কমেন্টে অবশ্যই লিখে জানাবে। আমার ফেসবুক এবং ইনস্টাগ্রাম আইডি এই ভিডিওর নিচের ডেসক্রিপশনে দেওয়া আছে, তোমরা যারা সরাসরি কথা বলতে চাও চলে এসো। দেখা হচ্ছে পরে ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, আর হ্যাঁ, জঙ্গল থেকে দূরে।